আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা বিজ্ঞানের সাথে শক্তির ব্যবহার চ্যাপ্টারটা করবো। খেয়াল করো, এখানে আমাদের শীট আছে, শীটটা অলরেডি তোমাদেরকে আমি দিয়েছি। তো ওইটার সামনে নিয়ে বসো, যা যা দেবো এই শীট থেকে দেবো, প্লাস কিছু জিনিস অ্যাড করবো, এগুলো পাশে দিয়ে লিখতে হবে। সেখান থেকে দেখে এগুলো লিখবে, আর কি কি মুখস্থ করতে হবে এগুলো বলে দিবে, মুখস্থ করবে। আর বুঝারও কিছু জিনিস আছে, এখন মুখস্থ কম জিনিসগুলো হচ্ছে, কনসেপ্ট গুলো বুঝতে হবে তোমাকে, বাস্তবের সাথে মিলাবা, তাহলে দেখবে ইজি লাগবে। দেখো আমরা শুরু করি। অধ্যায়ের নাম কি একটু দেখো তো। অধ্যায়ের নাম হচ্ছে যে শক্তির ব্যবহার। এখানে মূলত আমরা তিনটা জিনিস নিয়ে পড়বো: কাজ, ক্ষমতা, শক্তি। আচ্ছা, তো আমাদেরকে শুরুতে কাজ কি এটা বুঝতে হবে। একটু যদি খেয়াল করো, আমি কি লিখছি দেখো, কি লিখছি ওটা বাদ দাও, আগে আমি তোমাকে কিছু কথা বলি। ধরো তুমি এখন বসে ক্লাসটা দেখতেছো, ঠিক না? এখন তোমার মতে কি তুমি কাজ করতেছো, ঠিক না? এতটুকু পর্যন্ত সব ঠিকঠাক আছে। কিন্তু আমি যদি বলি যে না, তুমি এখন কোনো কাজ করতেছো না, বিজ্ঞানের ভাষায় এমনি পড়াশোনা করতেছো, এটা একটা কাজ, ঠিক আছে, কিন্তু বিজ্ঞানের ভাষায় তুমি এই যে বসে বসে ক্লাসটা দেখতেছো, এটা কোনো কাজই না। বুঝতে পারছি জিনিসটা? তারপর ধরো একটা পাহারাদার বা দারোয়ান, সে বসে বসে পাহারা দিচ্ছে, 6 ঘন্টা বসেছিল। এবার ধরো কোনো এক বিষয় এসে বললো যে সেটা কিন্তু কোনো কাজই করলো না, এটা কিন্তু সে একদম কারেক্ট, মানে বিজ্ঞানের ভাষা সে কোনো কাজও করেনি, তুমিও কোনো কাজ করতেছো না এখন। ওই যে দারোয়ানটা 6 ঘন্টা যাবত বসে পাহারা দিচ্ছে, সেও কোনো কাজ করে না। তাহলে বিজ্ঞানের ভাষায় কাজ কি, এটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, দেখো, মনে করো এখানে একটা বস্তু আছে। এই বস্তুটাকে যদি আমি ধাক্কা দিই, অর্থাৎ বল প্রয়োগ করি, বল প্রয়োগ করে যদি এই অবস্থান থেকে আমি এখানে নিয়ে যাই, আগে ছিল এখানে, এখন আসছে এখানে, ধরো এখানে 2 মিটার দূরে দূরে নিয়ে গেছি, আর এখানে ধরো একটা অ্যামাউন্ট বল প্রয়োগ করছি, অর্থাৎ এই বস্তুটাকে বল প্রয়োগ করে এখান থেকে আমি এখানে নিয়ে গেছি, তাইলে এখানে কাজ হয়েছে। কেমনে দেখো, কাজ হতে হলে দুটা জিনিস লাগবে, একটা হচ্ছে বল প্রয়োগ হতে হবে, আর একটা হচ্ছে যে এই যে অবস্থানের পরিবর্তন হতে হবে। এই দুটা হলে বুঝবা যে কাজ হয়েছে। এবার তুমি বলো, তুমি যে এখন ক্লাসটা করতেছ, তুমি কি কোনো বল প্রয়োগ করতেছ, বা তোমার কি অবস্থান পরিবর্তন হচ্ছে? না, হচ্ছে না, তার মানে তুমি কোনো কাজই করতে। তোমার আশেপাশে যদি কোনো কলম বা খাতা বা কিছু একটা থাকে, ওটাকে তুমি একটু হাতের আঙ্গুল দিয়ে এক জায়গাতে আরেক জায়গায় সরাই দাও, তুমি একটা আঙ্গুল দিয়ে বল প্রয়োগ করতেছো, এর ফলে এক জায়গা থেকে ওই কলমটা সরে আরেক জায়গায় গেছে, অর্থাৎ তুমি এখানে কাজ করছো, বুঝছো? তোমার পাশে হয়তো দেয়াল আছে, দেখো তুমি দেওয়ালে একটু ধাক্কা মারো, অর্থাৎ বল প্রয়োগ করো, দেওয়ালটা কি লড়তেছে? না, লড়তেছে না, তাহলে এটাও কোনো কাজ না। তুমি বল দিচ্ছ, ঠিক আছে, কিন্তু অবস্থানের তো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা কাজ না। তার মানে বিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে দুইটা জিনিস অবশ্যই হইতে হবে, একটা হচ্ছে কি বল প্রয়োগ হইতে হবে, আর একটা হচ্ছে স্মরণ। এই যে এখানে লিখে দিচ্ছি, বিজ্ঞানের ভাষায় কাজ হওয়ার দুইটি শর্ত অবশ্যই পূর্ণ করতে হবে। স্মরণ মানে কি আছে? এই যে অবস্থানের পরিবর্তন, এটাকে স্মরণ বলতেছে। মনে করো একটা বল এখানে আছে, তুমি হাত দিয়ে ছুঁড়ে মারছো, এই বলটা এখানে গেছে, প্রথমে এক অবস্থানে ছিল, শেষে এক অবস্থানে আছে, হ্যাঁ? তাহলে এই অবস্থান থেকে এই অবস্থানে গেছে, ধরো এর মাঝে দূরত্ব হচ্ছে যে 5 মিটার, তাহলে এটা সরণ হচ্ছে 5 মিটার, বুঝছো জিনিসটা? সরণ মানে হচ্ছে প্রথম অবস্থান আর শেষ অবস্থানের দূরত্ব। এবার মনে করো প্রথমে এই অবস্থানে তুমি দাঁড়াইছিলে, এখানে তুমি দাঁড়াই আছো, এবার তুমি ঘুরে আবার এই জায়গায় আসছো, তাহলে তোমার সরণ কি? প্রথম অবস্থানও এখানেও ছিল, শেষ অবস্থানও এখানে, তাহলে তোমার সরণ শূন্য। এবার মনে করো তুমি এখানে বসে আছো, ক্লাসটা দেখতেছো, তুমি ধরো অনেক দূর স্কুল যাই আবার এখানে আসছো, হ্যাঁ, ধরো কোনো একটা কাজে তুমি স্কুল গিয়ে আবার এই টেবিলে বসে আছো, তোমার কাজ কিন্তু জিরো। চিন্তা করে দেখো, কারণ তোমার অবস্থানে পরিবর্তন হয়েছে? হয়নি। দেখছো? জিনিসটা বুঝার চেষ্টা করো, অবস্থানে পরিবর্তন মানে কি? প্রথম অবস্থা শেষ অবস্থানের কথা বলতেছি, ঠিক আছে? তুমি এখান থেকে স্কুল গেছো, অতটুকু পর্যন্ত তো আমি তোমাকে কাজ জিজ্ঞেস করিনি, স্কুল থেকে আবার চলে আসছি, যাওয়া থেকে আসা পর্যন্ত মাঝে দূরত্ব কি চেঞ্জ হয়েছে? না। যাওয়ার আগে যেখানে বসেছিলাম, এসে ওইখানে বসে আছে, তোমার দূরত্ব জিরো, স্মরণ জিরো, ঠিক আছে? তো স্মরণ জিনিসটা বুঝবে, মানে অবস্থানে পরিবর্তন স্মরণ বলে, ঠিক আছে? তাহলে কাজ কাকে বলে? তোমরাও লিখে ফেলো। কাজ মানে কি আমি এখানে লিখে দিচ্ছি, দেখো,
কাজের ইংরেজি ওয়ার্ড কি? ওয়ার্ক। তাহলে এখান থেকে আমরা কাজকে ডাব্লিউ বলবো, বুঝছো? মাথায় অনেকে দেখবো যে কাজকে ডাব্লিউ বলে, ওয়ার্ক ডাব্লিউ। এবার কাজের একটা সূত্র আছে, সূত্রটা মাথায় রাখতে হবে। কাজ সমান সমান বল গুণ ত্বরণ, এরকম একটা অঙ্ক আসে, করাবো এই মাত্রায়। দেখো এখন তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একক, কাজের একক জুল, সংক্ষেপে যে বলে, ঠিক আছে? বলের একক। এখন এই একক কি এটা একটু বুঝাচ্ছি সহজভাবে, দাঁড়াও। ধরো তুমি বললা কি, আমি জিজ্ঞেস করলাম তোমার ওজন কত, তুমি বলছো 47। এই কথা বাদ দাও। ধরো তোমার হাতে একটা কলম আছে, হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম কলমটা কতটুকু একটু মাপো তো স্কেল দিয়ে, তুমি বললা যে 10। এখন আমি কি বলবো বলো, এটা কি 10 মিটার, 10 সেন্টিমিটার, 10 মিলিমিটার, কতটুকু বুঝবো আমি তো বুঝতে পারবো না। তুমি যদি পাশেটি বলে তো 10 মিটার, তাহলে আমি বুঝবো কলমটা 10 মিটার। তুমি যদি বলে তো 10 সেন্টিমিটার, তাহলে বুঝবো 10 সেন্টিমিটার। 10 মিটার আর সেন্টিমিটার কিন্তু আলাদা। তাহলে এই যে লাস্টে যে আমরা যে জিনিসগুলো এক করতেছি, এগুলো একটা একক, বুঝতে পারছি? এখন ধরো কাজ মাপা যায়, কাজ কত, যেরকম আমি বললাম যে এটার হাইট কত বা তোমার ওজন কত, তুমি কি বলবা 47। আমি কেমনে বুঝবো 47 কেজি, 47 টন, নাকি 47 কিলোগ্রাম না গ্রাম? আমি কেমনে বুঝবো? তোমাকে তো বলতে হবে 47 কেজি। সেম ভাবে কাজ, ধরো কেউ একজন কাজ বের করলো 30। 30 কি এই, তোমাকে যেরকম ওজনের ক্ষেত্রে তুমি লাস্টে একটা জিনিস বলছো, কলমের ক্ষেত্রে বলছো এত মিটার, 30-এর ক্ষেত্রে বলতে হবে 30 কি। তো কাজের ক্ষেত্রে এরকম লাস্টে বসে জুল, 30 জুল বলতে হয়। যেরকম তোমার ওজন বলার সময় কেজি বলবা, এরকম এটা বলার সময় কি বলতে হবে? জুল বলতে হবে। এটা হচ্ছে একক, বুঝছো? মাথায় রেখো। তো বলার সময় কি বলতে হবে? নিউটন বলতে হবে। সরণের সময় কি বলতে হবে? একটু অনুমান করো তো, সরণ মানে কি ভাই? সরণ মানে তো এই যে আগে অবস্থানে ছিল এখন এই অবস্থানে আছে, এটার মাঝে 30 করো। কিন্তু আমরা কিসে বলি বেশিরভাগ সময়? মিটারে বলি। মানে সরণের সময় কিসে হবে? মিটারে হবে। এটা আমরা জানি, কঠিন কিছু না। আচ্ছা এবার একটা অঙ্ক করবো, চলো। দেখো খেয়াল করে আমি একটা অঙ্ক এখানে লিখছি। এই অঙ্কটা কিরকম? বই টিপ 17 বল প্রয়োগ করে একটা বস্তুকে 12 মিটার দূরে সরিয়ে দিল। 17 নিউটন, এটা কি? দেখো তোমাকে দেখে বুঝতে হবে। আমি যদি বলি যে কি 5 কেজি, এবার বলো এটা কি তোমার উচ্চতা হবে? হবে না। কেমন বুঝছো কেজি জীবনে উচ্চতা হবে না? ঠিক আছে, তোমাকে যদি 5 মিটার, এটা কি জীবনে তোমার ওজন হবে বা কোনো কিছুর ওজন হবে না? এটা তো মিটার মানে গুরুত্ব। তো সেম ভাবে নিউটন, নিউটন মানে কি? এই যে দেখো বলের একক হচ্ছে নিউটন, আমি তোমাকে বলছি এই যে নিউটন দেখে বুঝতে হবে এটা হচ্ছে বলের পরিমাণ। এটা বলে দিচ্ছে 17 নিউটন বল প্রয়োগ করছে, মানে বল হচ্ছে 17 নিউটন, বুঝছো জিনিসটা? তাইলে এখানে আমরা বুঝলাম কি, রাফিক 17 নিউটন বল প্রয়োগ করছে, মানে এখানে বল হচ্ছে এই 17 মিটার উপরে। 17 মিটার বল প্রয়োগ করে একটা বস্তুকে 12 মিটার দূরে সরিয়ে দিল। মানে একটা বস্তু ছিল এখানে, বল প্রয়োগ করছে 17 নিউটন, হ্যাঁ, বল প্রয়োগ করে এখান থেকে 12 মিটার দূরে সরাই নিছে। এই যে 12 মিটার দূরে এখন এখানে আছে, মানে আগে এই জায়গায় ছিল এখন এই জায়গায় আসছে। এটা কি? অতিক্রান্ত গুরুত্ব বা সরণ, ঠিক আছে? তাইলে সরণ দেওয়া আছে আর বল দেওয়া আছে, আমাকে কি বের করতে বলছে? দেখো তো কৃত কাজ মানে কতটুকু কাজ করছে ওইটা। তো দেখো আমরা কি করব, দেওয়া আছে দিয়ে লিখবো কি কি দেওয়া আছে। দেওয়া আছে বল, প্রযুক্ত বল লিখবো, মানে কতটুকু বল দিছে ওটা হচ্ছে প্রযুক্ত। কতটুকু দিছে এটা মানে হচ্ছে প্রযুক্ত। প্রযুক্ত বল সমান সমান 17 নিউটন, সরণ সমান সমান 12 মিটার। সরণটা অবশ্যই মিটারে থাকতে হবে। যদি ধরো 120 সেন্টিমিটার থাকতো, কি বললাম, এখানে মনে করো 120 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে তোমাকে মিটারে নিতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে কেমনে নেয়? 120-কে 100 দিয়ে ভাগ দিলে মিটারে চলে আসবে। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার জানি আমরা ওইখান থেকে। তাহলে 12 মিটার এবার করে বের করে নিতে হবে সেন্টিমিটার যদি দিয়ে দেয়। থাক, এখানে মিটারে দিয়ে দিছে, সেন্টিমিটার দিয়ে দিলে কি করবো আমি ওটাও দেখাই দিছি, এখন আর টেনশন নেই আমাদের। এবার সূত্র লিখবো, আমরা জানি কাজ সমান সমান বল গুণ ত্বরণ। এবার বল কত? 17, ত্বরণ কত? 12। এই দুটো গুণ করলে কত? ক্যালকুলেটর নাও, গুণ করো।
204 কাজের একক কি বলতো, মানে কাজের লাস্টে কি বসবে? কাজের একক হচ্ছে জুল। এই যে এখানে লিখে দিছি দেখো, কাজের একক জুল, মানে কাজের লাস্টে কাজ 204 কি জুল, এভাবে লিখতে হবে। সুতরাং রাকিবের লিখবা পুরোটা, আমি অর্ধেক লিখতেছি। রাকিবের কৃত কাজের পরিমাণ 204 জুল, এটা অ্যান্সার, বুঝছো? যাক, কাজ বুঝলাম আমরা, এই যে এই সূত্রটাই নিচে লিখে দিছে, ঠিক আছে? তুমি একটু শীটটা পড়িও, তাহলে দেখবে আরো অনেক কিছু মাথায় থাকবে, মানে নতুন নতুন বুঝবা, ক্লাসও দেখবা, এরপরে শীটটা পড়বা। এবার আসো ক্ষমতা। আচ্ছা, আমি তোমাকে ধরো বললাম কি, এখানে একটা বক্স আছে, এটাকে তুমি ধরো ঠেললা, ঠেলে এখানে নিলা, 5 মিটার দূরে নিলা, মনে করো একটা বল দিছো, বল দিয়ে ঠেলে এখানে নিলা। সেম কাজটা তোমার একটা বান্ধবী বা বন্ধু করলো, ও ধরো এখান থেকে ঠেলে এইদিকে নিছে। এখন ধরো এই যে তুমি নিছো মনে করো 3 মিনিটে। আচ্ছা, আরেকটা কথা বলো, তুমি এখানে কি করছো? একটা কাজ করছো না? এই যে বল দিছো, বল দিয়ে এক জায়গাতে আরেক জায়গায় নিছো, দুটোটা সত্যই আছে। কাজ হওয়ার জন্য যে দুইটা জিনিস লাগবে দুটোটাই করছো, মানে তুমি এখানে একটা কাজ করছো। কি করছো? কাজ। এই যে একটা কাজ করছো এখানে, আর এখানে তোমার বান্ধবীও একটা কাজ করছে, তাহলে দুজনে কাজ করছে। এখন ধরো তুমি কাজটা করছো 3 মিনিটে, তোমার বন্ধু বান্ধবী মনে করো কাজটা করছে 4 মিনিটে। এবার বলো কে তাড়াতাড়ি কাজটা করছে? তুমি। তার মানে হচ্ছে তোমার ক্ষমতা বেশি। কি বুঝছি? বুঝছো? ক্ষমতা বেশি কেন? কারণ তুমি তাড়াতাড়ি করছো, যে তাড়াতাড়ি কাজ করবে তার ক্ষমতা তত বেশি, এটা মাথায় রাখবা। তার মানে ক্ষমতা কি জানো? কাজ করার হার, মানে কে কত তাড়াতাড়ি বা কত দেরিতে কাজটা করতেছে, এটাই হচ্ছে কি ক্ষমতা। বুঝাইতে পারছি ভাই? এবার ধরো এই যেখানে লেখা আছে কাজ করার হারকে ক্ষমতা বলে, এটা লিখে নিও তোমরা, ক্ষমতা কাকে বলে আসবে কিন্তু এগুলা, কাজ কাকে বলে, ক্ষমতা কাকে বলে। ক্ষমতারও একটা সূত্র আছে, ক্ষমতাও তুমি বের করতে পারবা কার ক্ষমতা কত বেশি। দেখো, ক্ষমতার একটা সূত্র কি? ক্ষমতা সমান সমান কাজ ভাগ সময়। কাজ দেওয়া থাকবে, কাজের একক কি জুল, ক্ষমতার একক কি, এটা মাথায় রাখতে হবে। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আমরা বলি না লাইটের মধ্যে দেখো না 20 ওয়াট 30 ওয়াট এরকম করে অনেক কিছু থাকে না, ওয়াট। এগুলো মাথায় রাখবে, এমসিকিউতে আসবে। ক্ষমতার একক কি, কাজের একক কি, এরকম করে আসবে। বলের একক কি। তো খেয়াল করে এখানে একটা কোশ্চেন দিচ্ছি আমি, যে জামাল 3 মিনিটে একটি কাজ করে এবং কামাল 4 মিনিটে একটি কাজ করে, তাদের উভয়ের কৃত কাজের পরিমাণ 5,000 জুল হলে তার ক্ষমতা বেশি। ক্ষমতার সূত্র কি ভাই? ক্ষমতার সূত্র হচ্ছে কাজ বাই সময়, মানে ক্ষমতা বের করতে হলে তোমার দুটা জিনিস লাগবে, কাজ আর সময়। এই যে দেখো, এই কোশ্চেন ওরা কাজও বলে দিছে, কৃত কাজের পরিমাণ 5,000 জুল, আর সময়ও বলে দিছে, জামালের 3 মিনিট, কামালের 4 মিনিট। এবার কার ক্ষমতা বেশি, মানে আমি জামালের জন্য একবার ক্ষমতা বের করবো, কামালের জন্য একবার ক্ষমতা বের করবো। দেখো একটু বের করতেছি আমি। ফার্স্টে ধরো জামালের ক্ষেত্রে, জামালের ক্ষেত্রে আমরা কাজটা যেগুলো বের করি, কাজটা দেওয়া আছে মানে এগুলো লিখবো। জামালের ক্ষেত্রে এই কাজ সমান সমান 5,000 জুল। হ্যাঁ, সময় সমান সমান 3 মিনিট। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্ষমতার সময় এখানে মাথায় রাখবা, সময় সেকেন্ডে থাকতে হবে। কি সময় কিসে থাকতে হবে? সেকেন্ডে। মনে রাখতেই হবে, কিছু করার নেই। এই যে এখানে স্মরণ মিটারে থাকতে হবে। ওরা যদি, যেহেতু তোমাকে মিটারে, সরি মিনিট বলে দিছে, তুমি কি এখন মিনিটে রাখতে পারবা বলো? আমি বলছি কি সেকেন্ডে রাখতে হবে, তাহলে মিনিট থেকে সেকেন্ডে নিতে হবে। 1 মিনিট সমান 1 মিনিট সমান 60 সেকেন্ড। সেকেন্ড। তাহলে তুমি এখন মিনিট থেকে সেকেন্ডে যাবা, মানে কি দেখো, এই যে 1 থেকে 60-এর দিকে যাবা, 1 থেকে সেকেন্ড। তাহলে কম থেকে বেশিতে যাচ্ছ, কম থেকে বেশিতে হইলে গুণ, তাহলে মিনিট থেকে সেকেন্ডে যাইতে হলে গুণ দিতে হবে কত দিয়ে? 60 দিয়ে, যেহেতু 1 মিনিট সমান সমান 60। 3 গুণ 60 সমান সমান
খেয়াল করো, আমি যদি এটা একটু করি 3/6 180 সেকেন্ড। এবার বলো ক্ষমতা কত? এই লেখাটাকে একটু করতে হবে। আচ্ছা দেখো, সুতরাং আমরা জানি লিখবা ক্ষমতা সমান সমান কাজ বাই সময়। কাজ কত? 5,000। আচ্ছা আমি বাংলা ইংলিশ মিক্স করে ফেলছি, এগুলা প্রশ্নে বাংলায় থাকলে বাংলা লিখবা, ইংরেজিতে থাকলে ইংরেজিতে লিখবা। এবার এটা ভাগ দাও তো, 5,000/180 কত? 27 আচ্ছা অনেকগুলো আসছে, তুমি দুইটা লেখো। 27.7। যেহেতু তুমি ক্যালকুলেটারে যা আসছে পুরোটা লেখো না, এই জন্য এখান থেকে একটু প্রায় লিখবা, কিন্তু সব লেখো না ক্যালকুলেটারে। এবার সেম ভাবে তুমি এই কামালের ক্ষেত্রে বের করতে পারবা না, আমি আর লিখলাম না কামালের ক্ষেত্রে পুরোপুরি মানে বিস্তারিত লিখলাম না, দেওয়া আছে দিয়ে লিখবা তুমি কামালের ক্ষেত্রে কাজ এত, এটা এত। দেখো কাজ হচ্ছে যে কত, এই যে 5,000 জুল বলে দিছে, দুজনের 5,000 জুল, ওর হচ্ছে 4 মিনিট। 4 মিনিট মানে কি ভাই? 4 মিনিট মানে 4 × 60 সমান সমান 4/6 = 2400 সেকেন্ড। এটা বের করে নিবা। এবার ক্ষমতা মানে কি? কাজ বাই সময়। উপরে কাজ হচ্ছে 5,000, নিচে সময় হচ্ছে 24, 240 হবে, 2400 কেন সরি 240 হবে। এটা যদি ভাগ করি আমরা কি আসে বলো? 240। আচ্ছা একটা জিনিস আমি একক তো লিখতে ভুলে গেছি, ক্ষমতা বলছি কি 27.77 কি, আমাকে এটা তো বুঝতে হবে। আমি যদি বলি যে আমার কাছে 10 আছে, 10 কি আছে? 10 টাকা, $10 নাকি 10 রুপি, এটাও তো বুঝতে হবে। এরকম করি এই ক্ষমতার এককও আছে, বুঝছো জিনিসটা? তো ক্ষমতার একক কি করছিলাম? ওয়াট। ভুলে গেছিলাম। আচ্ছা এটা যদি আমরা ভাগ করি এই যে এই সাইডে এটা, তাহলে আমরা পাবো 20.83 আছে। তাহলে আমার এটা লিখতে হবে প্রথম, লিখে পাশে দিয়ে প্রায় লিখে দিব। এবার বলো কার ক্ষমতা বেশি, লিখে দিবা। সুতরাং জামালের ক্ষমতা বেশি। এই এবার আসো, আমাদেরকে একটু শক্তি নিয়ে করতে হবে। কি শক্তি? দেখো শক্তি মানে কি, আমরা ধরো কাজ করার জন্য আমাদের শক্তি লাগে। এই যে ধরো তোমার সামনে কিছু একটা আছে, মনে করো মোবাইল আছে বা কি কলম পেন্সিল কিছু একটা আছে, দেখো আশেপাশে কি আছে ওটা একটু হাতে নাও, হাতে নিয়ে একটু উঠাও। ধরো একটা কলম আছে, তুমি উঠাইলা। এখন দেখো এটা উঠাতে তোমার একটা শক্তি লাগছে না? হ্যাঁ লাগছে। তাহলে এই শক্তিটা তুমি পাইছো কোথা থেকে? নিশ্চয়ই খাবার খাইছো, ওখান থেকে শক্তিটা পাইছো, ঠিক না? এরপর এখন এই যে কলমটা তুমি উঠাইছো, কলম উঠানো মানে কি? তুমি বল প্রয়োগ করে একটা জিনিসের দূরত্ব পরিবর্তন করছো, উপরে আনছো, মানে এটা একটা কাজ। কলম উঠেছে মানে তুমি একটা কাজ করছো। তাহলে এই যে যে কাজটা করলা, এটার জন্য কি লাগছে বলো তো? শক্তি। শক্তি না থাকলে কি তুমি এই কাজটা করতে পারবা? না। তাইলে শক্তি কাকে বলে? কোনো বস্তু বা ব্যক্তির কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। এই যে দেখো, কোনো বস্তু বা ব্যক্তির কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এটার কোনো সূত্র তোমাদের বইয়ে দেয় নেই। জুল, শক্তির একক কি? জুল। এটা মাথায় রাখবা। কোনটার একক কিগুলো মাথায় আসে। এখন দেখো শক্তি অনেক রকমের আছে, কি বললাম? শক্তি অনেক রকমের আছে। যেমন দেখো এখানে ফার্স্টে কি লিখছি? যান্ত্রিক শক্তি। এটা তোমার বুঝতে একটু কষ্ট হবে, এটা বাদ দাও। আরো কমন কমন কিছু শক্তি আছে, যেমন এই যে এই তাপ শক্তি, চুম্বক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি। এই শক্তিগুলো তুমি চিনো না ভাই? অবশ্যই চিনো। তাইলে এই যে অনেক রকমের শক্তি আছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে, বুঝছো জিনিসটা? তো দেখো এখানে কি লিখছে? সর্বপ্রথম যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি আমরা একটু বুঝি আগে চলো। কোনো বস্তুর গতি, অবস্থান ও কাঠামোর পরিবর্তনের কারণে তার মধ্যে যে শক্তি তৈরি হয় তাকে যান্ত্রিক শক্তি বলে। এটি দুই ধরনের, গতিশক্তি, স্থিতিশক্তি। আমি তোমাকে একটু ইজিলি বুঝাই বলি। ধরো তুমি একটা, এই যে সামনে একটা কলম আছে, এই কলমটাকে তুমি উঠাও, উপরের দিকে উঠাও। এখানে ফলে কি হবে? যখন উঠাই ছেড়ে দিবা, তখন কলমটা এখান থেকে ঠাস করে আবার নিচে পড়ে যাবে, ঠিক না? কেন? আমার প্রশ্ন হচ্ছে নিচে কেন পড়ছে বলো? এটা তো তুমি কলম উঠাইছো, ছাড়ি দিচ্ছ, ওখানে ভাসতে পারতো। কোন কেন নিচে পড়তেছে? দেখো আমি যদি একটু ভেঙে বলি, এই কলমটার মাঝে একটা শক্তি জমা আছে। কি বললাম? প্রত্যেক জিনিসের মাঝে শক্তি থাকে, সেই জিনিসটা। তো এই কলমের মাঝে একটা শক্তি আছে। তুমি যখন এই জিনিসটাকে উপরে উঠাবা, তখন এর মাঝে আরেকটা শক্তি জমা হবে। কি বললাম? আমরা যখন কোনো একটা জিনিসকে উপরে উঠাবো, এর মাঝে একটা শক্তি জমা হয়।
ওই শক্তিটাকে বলে স্থিতি শক্তি, বুঝছো? আবার বুঝাই বলি, একটা কলম এখানে আছে, তুমি এই জিনিসটাকে উপরের দিকে তুলতেছ, তার মানে কি গতির পরিবর্তন করতেছ না? তার মানে তুমি গতি শক্তি দিয়ে উপরে উঠাচ্ছ একটা কলমকে। উঠে যখন থামাই ফেলছো, এখনো তোমার হাতে আছে, থামাই ফেলছো, তাইলে তখন ওর মাঝে ওই শক্তিটা জমা আছে, একটা শক্তি জমা আছে, ওটাকে আমরা বলতেছি স্থিতি শক্তি। তাইলে এবার যখন তুমি ছেড়ে দিবা, এই স্থিতি শক্তির কারণে এই জিনিসটা নিচে পড়ে যাবে। কি বলছি বুঝছো? তোমার হাতে একটা কলম আছে, এই কলমটাকে তুমি গতি শক্তি দিয়ে উপরে উঠাইলা, উঠাই কিছুক্ষণ ধরে রাখলা, তাহলে এটার মাঝে এখন একটা শক্তি জমা আছে, এটাকে বলবো স্থিতি শক্তি। যখন ছেড়ে দিবে এটা নিচে পড়ে যাচ্ছে, কেন পড়তেছে? ওই স্থিতি শক্তি, শক্তিটা জমা আছে ওইটার কারণে পড়তেছে, বুঝছো? তাহলে এই যে দেখো, এই কলমটা আমি উঠাইলাম, মানে কি গতির পরিবর্তন করলাম, অবস্থানে পরিবর্তন করলাম, এর ফলে এর মাঝে একটা শক্তি জমা হয়েছে না? মানে অনেকগুলো শক্তি ট্রান্সফার হয়েছে, ফার্স্টে স্থিতি শক্তি, এরপর গতি শক্তি। এই যে এই পুরো ঘটনাটাকে বলতেছি, এখানে যে শক্তিগুলো দেখছি এটাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি, বুঝছো? যান্ত্রিক শক্তি মানে এই যে বস্তুর অবস্থানের ও গতির পরিবর্তনের কারণে যে শক্তিগুলো আমরা দেখতে পাই, ওটা হচ্ছে যান্ত্রিক শক্তি। শুনলে মনে হয় যে যন্ত্রের মধ্যে যে শক্তি আছে ওটা হচ্ছে যান্ত্রিক শক্তি, এরকম কিছু না। ফ্যান একটা যন্ত্র, টিভি একটা যন্ত্র, এটার মাঝে যান্ত্রিক শক্তি আছে এরকম কিছু না। যান্ত্রিক শক্তি মানে কি, যে কোনো কিছু হতে পারে, এই যে কলম দিয়ে যান্ত্রিক শক্তি বুঝিয়ে দিলাম। তারপর দেখো, তোমরা প্রত্যেকদিন কোচিং এ দোলনাতে দোলো না? দোলনার মধ্যে কি হয় দেখো, এই যে দোলনাটা ফার্স্টে এখানে থাকে, তোমরা পা দিয়ে পিছে যাও না, গতি শক্তি দিয়ে পিছে যাও, এরপর কিন্তু একটু থামো, তার মানে পিছে একটা শক্তি জমা হয়েছে এখানে, এটা হচ্ছে স্থিতিশক্তি। এরপর পা ছেড়ে দিলে, নিজের পাটা ছেড়ে দিলে আবার সামনে যাও গতি শক্তি দিয়ে, আবার সামনে এসে কিছুক্ষণ থেমে যায় না বলো? না, আবার শক্তি জমা হয়, এরপর আবার পিছিয়ে যায়। মানে দোলনার মাঝে একবার স্থিতিশক্তি গতি শক্তি এরকম তৈরি করে হয়, তার মানে দোলনার এটাও কি শক্তি? যান্ত্রিক শক্তি। তারপর তোমার ফ্যান ঘুরতেছে, দেখো এটাও যান্ত্রিক শক্তি। কেমনে? ফ্যানের পাখাগুলো অবস্থানের পরিবর্তন হচ্ছে, গতির পরিবর্তন হচ্ছে, এর ফলে তুমি যে শক্তি পাচ্ছ ওইটাই কি? গতি শক্তি, বুঝছো জিনিসটা? সরি, যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি তোমাকে অনেক সুন্দরভাবে বুঝালাম। যান্ত্রিক শক্তি দুই ধরনের, গতিশক্তি, স্থিতিশক্তি। তোমার কাজ হচ্ছে গাইড খুলবা, গাইড খুলে যান্ত্রিক শক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে, স্থিতিশক্তি কাকে বলে, এগুলো দেখো। এখানেও আছে, বাট তুমি একটু গাইডে দেখো, তোমার কাছে যেটা ভালো লাগে ওইটা পড়ো। এরপর আসো রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি মানে কি আমি একটু সহজভাবে বলে দিচ্ছি, দেখো। আমরা যে খাবার খাই না, খাবার থেকে তো আমরা শক্তি পাই, এখন খাবার থেকে কেমনে শক্তি পাই এটা বুঝতে হবে। দেখো, এর আগে আরেকটা জিনিস বলি, শক্তির কোনো ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না, বুঝছো? মানে আমি এখন শক্তি বানাইতে পারবো, শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ হয়, রূপ বদলে। যেমন দেখো, এই যে ফ্যান চলতেছে, ফ্যানটা কিসের মাধ্যমে চলতেছে বলতো? ফ্যানটা চলতেছে বিদ্যুৎ শক্তির মাধ্যমে। এই যে কারেন্টের মাধ্যমে ফ্যান চলে না, কারেন্ট চলে গেলে তো ফ্যান চলে যায়, মানে ফ্যান চলতেছে বিদ্যুৎ শক্তির মাধ্যমে। দেখো, বিদ্যুৎ শক্তির মাধ্যমে ফ্যান চলতেছে, এরপর ওই বিদ্যুৎ শক্তির মাধ্যমে ফ্যান আমাদেরকে গতি শক্তি দিচ্ছে, ফ্যানটা ঘুরতেছে, এখানে গতি হচ্ছে, গতি চেঞ্জ হচ্ছে, মানে গতি শক্তি। বিদ্যুৎ শক্তি থেকে গতি শক্তি আসছে, গতি শক্তিটা কিন্তু হাওয়ার থেকে সৃষ্টি হয় নাই, এমনি এমনি কিন্তু মানে আসেনি। কোথার থেকে আসছে গতি শক্তিটা? এই যে বিদ্যুৎ শক্তি থেকে। তারপর দেখো, ফ্যান ঘুরলে কি শব্দ হয় না? তার মানে এখানে একটা শব্দ শক্তিও আছে। তার মানে ওই শব্দ শক্তিটা আমি কোথার থেকে পাইছি বলতো? ওই যে ওই বিদ্যুৎ শক্তির থেকে পাইছি না? মানে হচ্ছে আমরা সব শক্তি কোথাও না কোথাও থেকে পাই, এমনি এমনি হাওয়ার থেকে সৃষ্টি হয় না। মানুষ যেরকম মায়ের পেটের থেকে আসে, এরকম শক্তি কোথাও থেকে আসে না, ঠিক আছে? শক্তি হচ্ছে আরেক জায়গা থেকে সৃষ্টি, চেঞ্জ হয়ে আসে। মনে করো অন্য একটা শক্তি ছিল, ওটা এখন এখানে আসে, চেঞ্জ হয়ে আসছে। আরো কিছু এক্সাম্পল যদি দিই, যেমন দেখো, এই লাইট জ্বলতেছে না, বিদ্যুৎ শক্তির থেকে আমরা আলোক শক্তি পাচ্ছি। তারপর লাইটটা একটু গরম থাকে কিন্তু, মানে তাপ শক্তি পাচ্ছি। তাহলে আলোক শক্তি, তাপ শক্তি পাচ্ছি আমরা কিসের থেকে? বিদ্যুৎ শক্তি থেকে। এবার বলতে পারো, তাইলে ভাই বিদ্যুৎ শক্তিটা কোথা থেকে আসে? ভালো কোশ্চেন, বিদ্যুৎ শক্তি কোথা থেকে আসে? তার মানে কি আমি যেহেতু বলছি শক্তি হাওয়ার থেকে সৃষ্টি হয় না, কোথাও না কোথা থেকে আসে, তাহলে বিদ্যুৎ শক্তিটাও তো কোথা থেকে আসার কথা। হ্যাঁ, তুমি একটা জিনিস মাথায় রাখবা, একটা মেইন শক্তির উৎস আছে, মানে ওই শক্তির উৎসটা আর অন্য কোথাও থেকে আসে, ওটা কি জানো? সূর্য। ছোটবেলায় পড়ছো, সকল শক্তির উৎস হচ্ছে কি? সূর্য। মানে সূর্য থেকে আমরা সব শক্তি পাই, বুঝছো জিনিসটা? মানে এই যে আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি, তাপ শক্তি পাচ্ছি, এগুলো ঘুরি ফিরি কার থেকে পাচ্ছি? সূর্য থেকে পাচ্ছি। কেমনে একটু বুঝাই তোমাকে, আমি কি বললাম, এই যে বিদ্যুৎ, বিদ্যুৎ শক্তি কোথা থেকে আসে, এটা ছিল আমাদের লাস্ট কোশ্চেন। আমি তোমাকে বুঝাই, দেখো, তোমরা কি কখনো দেখছো সোলার প্যানেল? সোলার প্যানেলটা কিরকম মানুষের ছাদে বা কোথাও এক জায়গায় থাকে, একটা কাচের মতো, ওখানে সূর্যের আলো পড়তে কি আমরা কারেন্ট পাই না? তাহলে বিদ্যুৎ এভাবে পাইতে পারি। তারপর দেখো, কতগুলা পাখা আছে না, টারবাইন, তিন পাকার থাকে, এই যে এরকম তিনটা পাখা আলা থাকে আর কি, বুঝছো জিনিসটা? তো ওই টারবাইন গুলা বাতাসে ঘুরলে কি হয়? বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, বুঝছো জিনিসটা?
থাকে, অনেক জায়গায় ছবি টবি দেখবা, নাহলে এখন গুগলে সার্চ মারো টারবাইন, দেখবে এরকম পাখা দেখবা, এগুলো বাতাসের কারণে ঘুরে ওইখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। বুঝছো জিনিসটা? মানে হচ্ছে যে সব শক্তি কোথা থেকে আসে, যে ঘুরে ফিরে দেখবা সূর্য থেকে আসে। আরেকটু এক্সাম্পল দিয়ে পারো আমরা, তাহলে দেখো সূর্য থেকে বিদ্যুৎ শক্তি পাইছি, ওই বিদ্যুৎ শক্তি থেকে আমরা আলোক শক্তি, সরি হ্যাঁ, বিদ্যুৎ শক্তি থেকে লাইট জ্বললে আলোক শক্তি পাচ্ছি, তাপ শক্তি পাচ্ছি, ফ্যান চললে গতি শক্তি পাচ্ছি, শব্দ শক্তি পাচ্ছি। তারপর এরকম আরো অনেক শক্তি আছে, এখন বুঝাবো এগুলো বিস্তারিত। তাহলে দেখো ঘুরে ফিরে দেখবে কি সব শক্তি কোথা থেকে আসে, সূর্য থেকে আসে। আমি আরেকটু বুঝাই, দেখো রাসায়নিক শক্তি কি, আমরা যে খাবার আছে না, খাবারের মাঝে এক ধরনের শক্তি থাকে, এটার নাম হচ্ছে রাসায়নিক শক্তি। বুঝছো? শুধু যে খাবারের রাসায়নিক শক্তি থাকে এমন না, এই যে বিভিন্ন ধরনের জ্বালানি, জ্বালানি মানে কি, তেল, পেট্রোল, এই যে জ্বালানি মানে হচ্ছে তেল, পেট্রোল, কয়লা, এগুলা, তারপর কাঠও এক ধরনের জ্বালানি, এগুলোর মাঝে কি শক্তি থাকে ভাই, রাসায়নিক শক্তি। তারপর ব্যাটারি, এগুলোর মাঝেও কি শক্তি থাকে, রাসায়নিক শক্তি। এবার দেখো যখন আমরা খাবার খাই, খাবার খাইলে আমরা যে শক্তিটা পাই না, মূলত আমরা রাসায়নিক শক্তি থেকে পাই। বুঝছো জিনিসটা? বুঝছো আশা করি। তারপর দেখো এই যে তুমি পেট্রোল দিয়ে বাইক চালায় মানুষ, হ্যাঁ, তাহলে বাইক চলতেছে, তুমি যখন পেট্রোল দিচ্ছ বাইকের কি, বাইক, ধরো বাইক থেকে, বাইক দিয়ে তুমি গতি শক্তি পাচ্ছ, বাইক চললে গতি সৃষ্টি হয় না, তার মানে ওই রাসায়নিক শক্তিতে তুমি গতি শক্তি পাচ্ছ। আবার লাইট, এই বাইক কিন্তু একটু গরমও হয়, মানে তাপ শক্তিও পাচ্ছ রাসায়নিক শক্তি থেকে। ওই রাসায়নিক শক্তি বলতে কি, তুমি পেট্রোল থেকে পাচ্ছ, মানে পেট্রোল একটা রাসায়নিক শক্তি, পেট্রোলের মধ্যে রাসায়নিক শক্তি আছে, পেট্রোল রাসায়নিক শক্তি না, পেট্রোলের মধ্যে রাসায়নিক শক্তি আছে। তার মানে তুমি পেট্রোল দিয়ে যখন গতি শক্তি পাচ্ছ বাইকে, অথবা গরম হয়ে গেলে তাপ শক্তি পাচ্ছ, অথবা বাইকের লাইট জ্বললে আলো শক্তি পাচ্ছ, এই শক্তিগুলো কোথা থেকে পাচ্ছ, ওই যে পেট্রোল থেকে, অর্থাৎ পেট্রোলের রাসায়নিক শক্তি থেকে পাচ্ছ। বুঝছো জিনিসটা? এখান থেকে কি বুঝলাম, যে শক্তি, এই শক্তিগুলো কোথা থেকে আসতেছে, এই যে ধরো আলোক শক্তি, তাপ শক্তি কোথা থেকে আসতেছে, রাসায়নিক শক্তি থেকে। আমরা খাই শক্তি পাচ্ছি, এই শক্তি কোথা থেকে পাচ্ছি, খাদ্যের রাসায়নিক শক্তি থেকে। তারপর তাপ শক্তি, এগুলো এখন বুঝবা তুমি, তোমাকে সব বুঝাই ফেলছে। যে শক্তি আমাদের গরম অনুভূতি দেয়, মানে গরম হইলে বুঝবা যে ওই শক্তিটা তাপ শক্তি। হাতে হাতে ঘষাঘষি করো, দেখবা হাত গরম হয়ে যাবে, তাপ শক্তি। রান্না করার সময় চুলা ধরো, দেখবা যে গরম, ওটাও কি তাপ শক্তি। ঘরে ইস্ত্রি চালান, মানে ওই আয়রন মেশিন আছে না, ওই আয়রন মেশিনটা কি গরম থাকে না, ওইটাও তাপ শক্তি। চুম্বক শক্তি মানে কি, চুম্বক চুম্বকানো বা চুম্বকার লোহা আনো, দেখবা যে আকর্ষণ বিকর্ষণ হবে, ওই শক্তিটাকে চুম্বক শক্তি বলে। আলোক শক্তি মানে কি, যেটার সাহায্যে আমরা সবকিছু দেখতে পাই, ওই শক্তিটাকে আলোক শক্তি, আলোক শক্তি বলে। এই যে তুমি এখন মোবাইল দিয়ে দেখতেছো, মোবাইল থেকে আলো আসতেছে, আলোক শক্তি। শব্দ শক্তি মানে কি, সাউন্ড হলে ওটাকে শব্দ শক্তি বলে। কথা বলা, আমি কথা বলতেছি, তুমি শুনতেছো, এটা একটা শব্দ শক্তি। মোবাইল থেকে শব্দ বের হচ্ছে, এগুলো এক একটা কি শব্দ শক্তি। বিদ্যুৎ শক্তি কি, আমাদের জীবনে অত্যন্ত পরিচিত ও অপরিহার্য একটি রূপ হলো বিদ্যুৎ শক্তি। যেমন দেখো এই যে লাইট জ্বলতেছে, লাইট কোথা থেকে জ্বলতেছে, বিদ্যুৎ শক্তি দিয়ে। টিভি চলতেছে, ফ্যান চলতেছে, কি দিয়ে চলতেছে, বিদ্যুৎ শক্তি দিয়ে। পারমাণবিক শক্তি কি, পারমাণবিক শক্তি তোমরা এখন বিস্তারিত বোঝার দরকার নেই, যেটা সত্য কথা। তোমার যদি একান্তই জানা ইচ্ছা থাকে, আমাকে কোচিং এসে জিজ্ঞেস করবো, আমি তোমাকে বিস্তারিত বুঝাই দিব। বাট এটা তোমাদের এখন ওই বিস্তর পরিসরে বোঝার দরকার নাই বলে আমি মনে করি, ঠিক আছে? তাও কারো যদি আগ্রহ থাকে, থাকতেই পারে, তুমি আমাকে বলবা, আমি তোমাকে বিস্তারিত বুঝাই দিব। তুমি আপাতত পারমাণবিক শক্তি কাকে বলে এটা বললে, এটা শিখলেও হবে। দেখো পদার্থের অতি ক্ষুদ্র কণা বা পরমাণুর কেন্দ্রে একটি বিশাল শক্তি লুকায়িত থাকে। পরমাণু কণাগুলো যখন আলাদা বা বিখণ্ডিত হয়, তখন সেখানে বিপুল পরিমাণ শক্তি বের হয়, একে পারমাণবিক শক্তি বলে। এটা মুখস্থ করলে হবে। তাইলে শক্তি অনেক রকমের আছে, এটা দেখলা। শক্তির কিন্তু চেঞ্জ হয়, মানে এক শক্তি থেকে এক শক্তি আসে। যেমন দেখো, দুই হাতে ঘষা দিলে কি হবে, এই যে হাত লড়াচ্ছ, এটা কিন্তু যান্ত্রিক শক্তি। অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তি, ওটা যান্ত্রিক শক্তি। ওই যান্ত্রিক শক্তিতে তুমি তাপ শক্তি পাচ্ছ। দোলনায় দোলা, এখানে স্থিতিশক্তি, গতিশক্তি। একবার স্থিতিশক্তি হচ্ছে, থামলে আবার সামনে যাচ্ছে, গতিশক্তি। আবার থামিয়ে আবার পিছিয়ে আসতেছে, এই স্থিতিশক্তি, গতিশক্তি। তারপর সোলার প্যানেল, ওই যে জিনিসটা বুঝাইলাম, সোলার প্যানেল। সার্চ মারিও না চিনলে, দেখবে যে কি একটা কাচের মতো প্লেট, ওখানে সূর্যের আলো পড়লে বিদ্যুৎ পাও। তাইলে দেখো ওইখানে সূর্যের আলো থেকে, এই যে সূর্যের আলো থেকে তুমি আলোক শক্তি পাচ্ছ, ওই আলোক শক্তিতে আবার বিদ্যুৎ শক্তি পাচ্ছ, এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাচ্ছে। মোবাইলে কথা বললে শব্দ থেকে তুমি বিদ্যুৎ তরঙ্গে পাচ্ছ। আসলে দেখো, আমি যখন মোবাইলে কথা বলি, মনে করো তুমি কাউকে কল দিছো, কথা বলতেছো না, কথা বললেও অপর প্রান্তে, ধরো তুমি এখানে, তোমার বান্ধবী হচ্ছে অন্য জায়গায় ঢাকায়, তুমি চিটাগাঙে, তোমার বান্ধবী ঢাকায়, তাহলে তুমি চিটাগাঙে কথা বলতেছো, ও ঢাকায় কেমনে শুনতেছে? আসলে দেখো, যখন আমরা মোবাইলে কথা বলি, মোবাইলের সিগন্যালটা তরঙ্গ আকারে, মানে ওয়েভ, তরঙ্গ ঢেউ আকারে, সিগন্যাল আকারে তোমার আশেপাশে দেখবে যে একটা টাওয়ার থাকে মোবাইলের, হ্যাঁ, সিগন্যালের টাওয়ার থাকে, ওই টাওয়ারে যাবে। এই টাওয়ার থেকে তোমার বান্ধবীর সাথে যে কথা বলতেছে, তোমার বান্ধবী এলাকার একটা টাওয়ার আছে, টাওয়ার থেকে টাওয়ারে সিগন্যাল সহজে চলে যায়। তুমি যখন কথা বলবো, এটা তোমার এলাকার টাওয়ারে যাবে। এরপর ওই টাওয়ার থেকে তোমার বান্ধবীর সাথে কথা বলতেছে, তোমার বান্ধবীর এলাকার টাওয়ারে যাবে। এরপর ওইখান থেকে তোমার বান্ধবী শুনতে পাবে, তোমার বান্ধবী মোবাইলে যাবে সিগন্যালটা। এভাবে তরঙ্গ আকারে যায়, মানে মোবাইলে কথা বললে তরঙ্গ আকারে, তরঙ্গ শক্তি আকারে, বিদ্যুৎ তরঙ্গ আকারে, তরঙ্গ শক্তি না, মানে বিদ্যুৎ তরঙ্গ আকারে যাচ্ছে।
তাইলে আমরা যখন মুখে কথা বলি তখন শব্দ শক্তিতে বিদ্যুৎ তরঙ্গ আকারে রূপান্তর হচ্ছে। যখন আয়রন মানে ইস্ত্রি অথবা ফ্যান ফ্যান চালাই তখন কি হয়, বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি পাচ্ছি ইস্ত্রির ক্ষেত্রে। ফ্যানের ক্ষেত্রে কি হয়, বিদ্যুৎ শক্তিতে যান্ত্রিক শক্তি পাচ্ছি, ফ্যান ঘুরতেছে এটা যান্ত্রিক শক্তি। গ্যাসের চুলার ক্ষেত্রে কি হচ্ছে, রাসায়নিক শক্তি থেকে। এই গ্যাস একটা কি জ্বালানি না, তাহলে তুমি রাসায়নিক শক্তি থেকে কি পাচ্ছ, এই যে গ্যাসের চুলায় যখন কিছু একটা দিবা গরম হয়ে যাবে, এরপর এই আগুন থেকে কিন্তু আলো আসে, অর্থাৎ রাসায়নিক শক্তিতে তুমি তাপ পাচ্ছ, আলো পাচ্ছ। বুঝছো জিনিসটা, শক্তির রূপান্তর কেমনে হয়, বুঝাইতে পারছি আশা করি। তো দেখো শক্তির রূপান্তর অনেকভাবে হয়। তারপর আরেকটা বুঝাই, ভার উত্তোলন। মনে করো জিম করার সময় এরকম দুইটা ডাম্বেল থাকে না, কিছু মানুষ থাকে না, এটাকে তুলে তুলে আবার উপরে কিছুক্ষণ রেখে আবার নিচে ফালাই দেয়, এটাকে ভার উত্তোলন বা ওয়েট লিফটিং বলে, ঠিক আছে। তো ওয়েট লিফটিং এর সময় কি কি শক্তির পরিবর্তন হয় দেখো, একটা মানুষ থাকে, ও নিশ্চয়ই এটাকে তুলবে, তোলার জন্য একটা শক্তি লাগবে না ওর, ওই শক্তিটাও কই পাচ্ছে, খাবারে পাচ্ছে। খাবারের মধ্যে রাসায়নিক শক্তি আছে, ওই রাসায়নিক শক্তি দিয়ে ওই জিনিসটাকে তুলতেছে, অর্থাৎ গতি দিয়ে তুলতেছে। তুলে যখন মাথার উপরে রাখে দিচ্ছে কিছুক্ষণ, তখন একটা শক্তি জমা আছে, ওটাকে বলি আমরা স্থিতিশক্তি। অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে গতিশক্তি, এরপর ওই গতিশক্তি থেকে স্থিতিশক্তি, এরপর স্থিতিশক্তিতে যখন মাটিতে ফেলে দিবে তখন মাটিতে ফেলার সাথে সাথে একটা শব্দ উৎপন্ন হবে, ওইটাকে বলবো শব্দ শক্তি। এবং ওখানে একটা তাপ শক্তি উৎপন্ন হবে। কেমনে দেখো, তোমার হাতের সাথে তুমি হাত ঘষো, অর্থাৎ একটা ঘর্ষণ হচ্ছে না, ঘষলে দেখবা যে একটু গরম হয়ে যাবে। অথবা তোমার হাতের সাথে তোমার আশেপাশে যাই আছে না কেন, যে পড়ার টেবিল আছে বা যা আছে, জোরে জোরে ঘষলে দেখবা যে তাপ উৎপন্ন হবে। অর্থাৎ ঘর্ষণের কারণে, ঘষাঘষি হইলে ওইখানে তাপ উৎপন্ন হবে। কারণ যখন জিনিসটা নিচে পড়তেছে, বলো ডাম্বেলটা যখন নিচে পড়বে একটা ঘর্ষণ হবে না, তুমি বলতে পারো হ্যাঁ হবে, তাহলে কিসে এমন, ওইখানে তাপ শক্তি কেমনে উৎপন্ন হয়েছে আমি কেমনে বুঝবো। দেখো যখন তুমি বেশি ঘষবা তখন তাপটা তুমি ফিল করতে পারবা, বুঝতে পারবা। অল্প ঘষলে তাপটা তুমি বুঝতে পারবা না, কিন্তু ওইখানে একটা তাপ উৎপন্ন হয়, অনেক কম, তুমি বুঝতে পারো না আর কি, অনুভব করতে পারো না। যখন বেশি ঘর্ষণ করবা তখন অনুভব করতে পারবা, এই আর কি, বুঝছো জিনিসটা। তাইলে এই ভার উত্তোলনের সময় রাসায়নিক শক্তি থেকে গতিশক্তি, গতিশক্তিতে স্থিতিশক্তি, আবার ওই স্থিতিশক্তি থেকে শব্দ তাপ শক্তি। দেখছো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তাহলে আজকে এতটুকু থাক, আমরা আজকে অনেক কিছু বুঝলাম, কাজ, শক্তি, ক্ষমতা এগুলো বুঝলাম, কাজ আর ক্ষমতা সূত্র শিখলাম। তারপর শক্তি অনেক ধরনের আছে। আমরা কি শিখলাম আজকে, শক্তির সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, মানে শক্তি হাওয়ার থেকে আসে না বা কখনো ধ্বংস হইতে পারে না, এক জায়গাতে আরেক জায়গায় যাবে শক্তি, এরকম মানে এক রূপ থেকে আরেক রূপে যাবে। এই কালকে আমরা বাকি অংশ পড়বো, এতটুকু পড়ে রাখো ভালোভাবে। আল্লাহ হাফেজ।